হ্যালো চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো দেখো, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছিলাম আর এর আগের ক্লাসে তড়িৎ বিশেষ্য পদার্থ সম্বন্ধে ধারণা নিয়েছিলাম। ঠিক আছে, তড়িৎ বিশেষ্য পদার্থ সম্বন্ধে ধারণা নিয়েছিলাম আর ওখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনও করেছিলাম যে ধাতব পরিবাহী আর তড়িৎ বিশেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য কী, সেটা আশা করি তোমরা পড়াশোনা পড়ে নিয়েছো, ভালোভাবে প্রিপেয়ার করে নিয়েছো। ওই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ওই কোশ্চেনটা ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? এবার দেখো, নেক্সট আজকের যেটা আমাদের মেনলি টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আর আজকে ক্লাস নাম্বার 2 আর এখানে আমরা কি পড়বো? তড়িৎ বিশ্লেষণ। আর তড়িৎ বিশ্লেষণকে ইংলিশে আমরা বলি ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? ইলেকট্রোলাইসিস, বুঝলা? তো আজকে কি পড়বো? ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? তো এই ইলেকট্রোলাইসিস মানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে অনেকটা কঠিন মনে হয়। আমি দেখেছি ছাত্রছাত্রীদের এই ইলেকট্রোলাইসিস টপিকটা অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ টপিকটা খুব ছাত্রছাত্রীরা খুব ব্রড একটা জিনিস হিসাবে নিয়ে নেয়, কিন্তু এখানে আমরা কি করব, একবারে প্রতিটা জিনিস বেসিক স্টার্ট করব এবং কিভাবে মনে রাখতে হবে, কিভাবে পড়লে বেশি মনে থাকবে সেইভাবে পড়বো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো লেখা আছে এখানে কি দেখো, আচ্ছা তার আগে শুরু করার আগে আমরা একটা কোশ্চেন নিয়েছি। কোশ্চেনটা কি, যে লঘু সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডের তুলনায় অধিক তীব্র। এবার লঘু সালফিউরিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড সম্বন্ধে একটু জেনে নিই। লঘু মানে কি, আচ্ছা গাঢ় মানে কি আগে সেটা বলো। গাঢ় মানে কি, যখন আমরা বলি যে গাঢ় হয়েছে, দ্রবণটা খুব গাঢ় হয়েছে বা শরবতটা খুব গাঢ় হয়েছে, তো গাঢ় মানে কি বলি, চিনির পরিমাণটা অনেকটা বেশি আছে, শরবতে চিনি মিশায়, তো চিনির পরিমাণটা অনেকটাই বেশি আছে। তো আমরা গাঢ় মানে কি বলবো? গাঢ় মানে কি হবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে আমরা এটা বলবো যে অ্যাসিডটা আছে সেখানে যে অ্যাসিডের যে কনসেন্ট্রেশন অর্থাৎ যেটা ঘনত্বটা কি আছে, অনেকটাই বেশি আছে, ঠিক আছে? গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে কি, অ্যাসিডের ঘনত্ব অনেকটাই বেশি আছে। আর লঘু মানে কি, যদি আমরা সেই অ্যাসিডে জল ঢেলে দিই তাহলে কি হবে, অ্যাসিডের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। যেমন একটা ভালো খুব গাঢ় শরবত করা আছে, সেখানে যদি আমরা জল ঢালি তাহলে কী হবে, জলটা আস্তে আস্তে শরবতটা আস্তে আস্তে কী হবে, যত বেশি জল ঢালবো ততটা মিষ্টিটা কমে যাবে, অর্থাৎ চিনির পরিমাণটা কমে যাবে। তাহলে যদি আমরা এই গাঢ় সালফিউরিক অ্যাসিডে যদি জল মেশাই তাহলে কী হবে, লঘু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। তো কী হয় অ্যাকচুয়ালি এখানে বলো তো, গাঢ় সালফিউরিক অ্যাসিড এর বিয়োজন মাত্রা খুব কম, এটা খুব কম পরিমাণে বিয়োজিত হতে পারে, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডে কী হয়, খুব তাড়াতাড়ি বিয়োজিত হয়, ঠিক আছে? কি বললাম, গাঢ় সালফিউরিক অ্যাসিড খুব তাড়াতাড়ি বিয়োজিত হতে পারে না, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড খুব তাড়াতাড়ি বিয়োজিত হয়ে যায় মানে কি, বিয়োজিত হয়ে আয়নও উৎপন্ন করে। এবার আয়ন যখন উৎপন্ন করবে, তো যেটার বেশি আয়ন থাকবে সেটাই বেশি তীব্র হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? ওই জন্য কী হয়, লঘু সালফিউরিক অ্যাসিড বেশি তীব্র। এবার আমি যদি আরেকটা কোশ্চেন করি এখান থেকে, যে লঘু সালফিউরিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা ভালো হবে? তাহলে উত্তর তোমাদের কী হওয়া উচিত, অবশ্যই লঘু সালফিউরিক অ্যাসিড। কেন বলো তো? এটা কি করবে, বেশি পরিমাণ আয়ন উৎপন্ন করে, আর যত বেশি আয়ন উৎপন্ন করবে তত বেশি তড়িৎ প্রবাহ হবে, আর যত বেশি তড়িৎ প্রবাহ হবে তত ভালো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। তাহলে বোঝা গেল কোনটা বেশি, লঘু সালফিউরিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে ভালো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা, লঘু না গাঢ়? তাহলে উত্তর অবশ্যই হবে লঘু সালফিউরিক অ্যাসিড। কেন? এটা আয়ন উৎপন্ন বেশি করে, জলে যখন দ্রবীভূত হয় তখন আয়ন উৎপন্ন কী করে, বেশি করে। যেমন আয়ন উৎপন্ন বেশি করে তাহলে কী হবে, তড়িৎ পরিবহন ও বেশি হবে, অর্থাৎ তড়িৎ পরিবাহিতাও বেশি হবে। আর যার তড়িৎ পরিবাহিতা বেশি সেটা হচ্ছে ভালো, অর্থাৎ আমরা যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারি। তো এই জিনিসটা আশা করি বোঝা গেছে। এবার দেখো আমরা স্টার্ট করছি ইলেকট্রোলাইসিস অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ। এবার দেখো তড়িৎ বিশ্লেষণ মানে কি, যে আমরা আগের দিনই পড়েছিলাম কী করবো, যে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত, অবশ্যই উপযুক্ত দ্রাবক হতে হবে। দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে কী হবে, যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আমরা পড়েছিলাম যে কী করি, যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী করতে পারে, কারেন্ট প্রবাহ করতে পারে। তো যদি আমরা কারেন্ট ওটা দিয়ে প্রবাহিত করি তাহলে কী হবে, এখানে নতুন ধর্মবিশিষ্ট যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে? বা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে, ঠিক আছে? আর কীভাবে হবে, রাসায়নিক পরিবর্তনের ফলে এটা হবে, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে। আর এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে বোঝা গেছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে। আমরা কি বলবো, গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ করি তাহলে তড়িৎ প্রবাহের ফলে কী হবে, নতুন ধর্মবিশিষ্ট, যে প্রক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে কী বলা হয়, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখো এখান থেকে একটা জিনিস আছে, যে তড়িৎ প্রবাহ করা হয়, তাহলে এখানে মনে রাখবা যে সমপ্রবাহ করা হয়, ঠিক আছে? সমতড়িৎ প্রবাহ
অর্থাৎ এটাকে ডিসি বলি, ঠিক আছে। আমরা পড়বো ডিসি কী জিনিস, ডিসিটা আমরা চলতরিৎ চ্যাপ্টারে খুব ডিটেলসে পড়বো, ঠিক আছে। তাহলে সমতড়িৎ প্রবাহ চালনা করা হয়, এখানে হচ্ছে চালনা করা হয় তড়িৎ প্রবাহ, তাহলে এটা মনে রাখবো যে সমতড়িৎ প্রবাহ চালনা করা হয়, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে বলতো, তড়িৎ পরিবহনের ফলে কি হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তাহলে এই প্রক্রিয়ায় কি হয়, তড়িৎ শক্তির দ্বারা কি হয়, রাসায়নিক পরিবর্তন হয়, ঠিক আছে, দ্বারা রাসায়নিক পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন হয়, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। তড়িৎ শক্তির দ্বারা কি হয়, রাসায়নিক পরিবর্তন হয়। ক্লিয়ার হয়ে গেছে, এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এবার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জানার আগে আমাদের বেশ কিছু জিনিস জানা দরকার, যেমন ক্যাথোড, অ্যানোড, ঠিক আছে, জারণ বিজারণ। জারণ বিজারণ অবশ্যই জানো তোমরা, তো ক্যাথোড অ্যানোড সম্বন্ধে একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাহলে আমরা কী করবো, এবার ক্যাথোড আর অ্যানোড কী জিনিস সেটা আগে ভালোভাবে দেখে নেব। তো দেখো, ক্যাথোড আর অ্যানোড কী সেটা বলার আগে আমি আরেকটা জিনিস ক্যাথোড অ্যানোড মনে রাখার জন্য একটু ট্রিক্স বলে দিই, যাতে তোমরা ক্যাথোড আর অ্যানোড মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে কি বলবো, যে এটা জিনিস মনে রাখবা যে কি হয়, যে অ্যানায়ন যেটা হয়, অ্যানায়ন মানে কি, যেটা নেগেটিভ চার্জ, ঠিক আছে। অ্যানায়ন যেটা হয়, সরি আমি ব্ল্যাক পেন ইউজ করছি, অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, ঠিক আছে। অ্যানায়ন কার দিকে যায়, অ্যানোডের দিকে যায়, এটা মনে থাকবে আশা করি, অ্যানোডের দিকে যায়, অ্যানায়ন অ্যানোডের দিকে যায়, দুটোই, ঠিক আছে। আর ক্যাটায়ন কার দিকে যাবে তাহলে, এবার অ্যানোড কী সেটা আমি বলছি, বাট এটা আগে জাস্ট একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে, ঠিক আছে। আর ক্যাটায়ন যায় কার দিকে, ক্যাথোডের দিকে, হ্যাঁ, ক্যাথোডের দিকে যায়। এবার দেখো, অ্যানায়ন যায় অ্যানোডের দিকে, আর অ্যানায়ন কী হয়, নেগেটিভ, অ্যানায়ন কী হয়, নেগেটিভ, আর ক্যাটায়ন কী হয়, পজিটিভ। তাহলে নেগেটিভ কার দিকে যাবে, পজিটিভের দিকে যাবে, তাই না। নেগেটিভ কার দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। তার মানে আমরা বলতে পারি যে এই ক্যাথোডটা যেটা হয় সেটা পজিটিভ হয়, ঠিক আছে। আর অ্যানোডটা যেটা হয় ওটা কী হয়, সরি ভুল বললাম সম্ভবত, অ্যানায়ন যায় কার দিকে, অ্যানোডের দিকে। তো অ্যানায়ন নেগেটিভ, তো নেগেটিভ যদি হয়, নেগেটিভ কার দিকে যাবে, পজিটিভের দিকে যাবে, তাহলে অ্যানোড হয়ে যাবে পজিটিভ। আর ক্যাটায়ন মানে কি, পজিটিভ, ক্যাটায়ন পজিটিভ যাচ্ছে কার দিকে যাবে, তাহলে অবশ্যই নেগেটিভের দিকে যাবে। আর নেগেটিভ ক্যাথোড তাহলে কী হবে, নেগেটিভ, বুঝতে পেরেছো। তাহলে অ্যানায়ন যায় অ্যানোডের দিকে, আর অ্যানায়ন সেই থেকে আমরা বলতে পারি যে অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ, এইভাবে মনে রাখতে পারবো আশা করি। আর একটা জিনিস, অ্যানোডে কী হয়, অ্যানোডে জারণ হয়, ঠিক আছে। অ্যানোডে কী হয়, জারণ হয়, মনে রাখবো, অ্যানোডে কী হয়, জারণ হয়। আর ক্যাথোডে কী হয়, বিজারণ হয়, মনে থাকবে এই দুটো জিনিস, অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে বিজারণ হয়। তো এই জিনিসটা আমি দেখেছি ছাত্রছাত্রীরা ভুলে যায়, ওই জন্য আমি একটা ট্রিক্স বের করেছি, ঠিক আছে। কী ট্রিক্স, যা এইভাবে মনে রাখবা, ঠিক আছে, যা মনে রাখতে পারো হালকা করে, যা, ঠিক আছে। যা অ্যানোডে জারণ, যা অ্যানোডে জারণ। আর এটা মনে রাখবা ক্যাবিনেট, ক্যাবিনেট মানে কি, মন্ত্রিসভা না কি যেন হয় একটা, ঠিক আছে। তো ক্যাবিনেট, ক্যা ফর ক্যাথোড, বি ফর বিজারণ, ঠিক আছে। তো ক্যাথোডে কী হয়, বিজারণ হয়। তো এই দুটো জিনিস যদি আমরা মনে রাখি তাহলে কি করতে পারবো, আমরা অ্যানোড আর ক্যাথোডের আমাদের কোনো রকম ভুল হবে না। আর এই থেকে আমরা সমস্ত কি করব, সমস্ত তড়িৎ বিশ্লেষ্য উদাহরণগুলো আমরা কী করতে পারবো, তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণগুলো আমরা মনে রাখতে পারবো, বুঝতে পেরেছো। তাহলে অ্যানোডে কী হয়, জারণ হয়, আর ক্যাথোডে কী হয়, বিজারণ হয়। অ্যানোড মাইনাস হয় আর ক্যাথোড প্লাস হয়, এটাই সাধারণত এমনি মনে থাকবে না। এবার মনে রাখবো অ্যানায়ন যায় অ্যানোডের দিকে, যেহেতু নেগেটিভ যাবে তাহলে কার দিকে, পজিটিভের দিকে, তাহলে অ্যানোড হয়ে যাবে পজিটিভ, সেমভাবে হয়ে যাবে ক্যাথোড হয়ে যাবে নেগেটিভ, এভাবে আমরা মনে রাখতে পারি, বুঝতে পেরেছো। তাহলে অ্যানোডে হয় জারণ আর ক্যাথোডে হয় বিজারণ, হয়ে গেছে ক্লিয়ার। এবার অ্যানোডের সংজ্ঞা আমরা কী লিখবো, তাহলে অ্যানোডের সংজ্ঞা লিখবো, যদি আমাদের অ্যানোডের সংজ্ঞা লিখতে বলা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যানোড কি, অ্যানোড হচ্ছে, অ্যানোড কার সঙ্গে যুক্ত করা হয়। এবার আরেকটা জিনিস, তড়িৎ বিশ্লেষণ কীভাবে হয় তোমাদের দেখাচ্ছি। এভাবে একটা পাত্র থাকে, ঠিক আছে, পাত্রে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়, ঠিক আছে। এখানে জল থাকে, জলে কী করি আমরা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মিশিয়ে দিই, ঠিক আছে। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মিশানোর পরে কী করা হয়, এখানে ব্যাটারি থাকে, ঠিক আছে, ব্যাটারি প্লাস থাকবে মাইনাস থাকবে। তো প্লাসের সঙ্গে একটা এরকম একটা তার আসে এখান থেকে, আর এখানে একটা মেটাল থাকে যেটাকে বলি আমরা তড়িৎদ্বার, ঠিক আছে। সেম এখানে থাকবে,
এভাবে একটা মেটাল এখানে আমরা ডিপ করে দেবো। তো এই যে এটাকে বলবো, যদি এটা প্লাস, প্লাসের সঙ্গে যদি মাইনাস, তাহলে আমি একটু আগেই বললাম যেটা প্লাসকে ওটাকে কী বলবো, একটু আগেই বললাম প্লাস যেটা হয়ে যাবে ওটা হবে অ্যানোড, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল অ্যানোড, আর যেটা মাইনাসের সঙ্গে যেটা যুক্ত আছে ওটা হয়ে গেল ক্যাথোড, বুঝতে পারলা। আর এই যে পাত্রটা আছে, এই পাত্রটাকে কী বলবো, যে পাত্রটাতে আমরা রেখেছি এটাকে বলবো ভোল্টামিটার, ঠিক আছে, ভোল্টামিটার, ঠিক আছে। ভোল্টামিটার মানে কি, যে পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ করি সেই পাত্রটাকে কী বলা হয়, ভোল্টামিটার। যে পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ করি সেই পাত্রকে কী বলা হয়, ভোল্টামিটার, বুঝতে পারলা। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করি সেটা পাত্রকে আমরা বলি ভোল্টামিটার। এবার দেখো এই যে ব্যাটারি ছিল, এটা ব্যাটারি, ঠিক আছে। তো ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যেই তড়িৎদ্বার যুক্ত করা হয় তাকে কী বলা হয়, তড়িৎদ্বার মানে হচ্ছে অ্যানোড আর ক্যাথোডকে তড়িৎদ্বার বলা হয়, ঠিক আছে। তো পজিটিভ প্রান্তের সঙ্গে যেই তড়িৎদ্বার যুক্ত করা হয় তাকে বলা হয় অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত করা হয় সেটাকে কী বলা হয়, ক্যাথোড, বুঝতে পেরেছো। পজিটিভ প্রান্তের সঙ্গে যেই তড়িৎদ্বার যুক্ত করা হয় সেটাকে কী বলা হয়, অ্যানোড, ঠিক আছে। আর নেগেটিভ প্রান্তের সঙ্গে যেই তড়িৎদ্বার যুক্ত করা হয় সেটাকে বলা হয় ক্যাথোড। ক্লিয়ার হয়ে গেছে। এবার অ্যানোড আর ক্যাথোডের সংজ্ঞা লিখব। তাহলে অ্যানোডের সংজ্ঞা যদি আমরা লিখি এখন, অ্যানোড, ঠিক আছে। তাহলে ব্যাটারির অ্যানোড মানে কি, অ্যানোড অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে, তাহলে এটা মাইনাস যাবে প্লাসের দিকে, ঠিক আছে। তাহলে এভাবে মনে রাখতে পারি ব্যাটারির ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মকের ইংলিশ কি, পজিটিভ, ঠিক আছে। পজিটিভ প্রান্ত যে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, যে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত থাকে এবং যেখানে কি হয়, আচ্ছা অ্যানোডে কি হয়, জারণ হয়। অ্যানোডে কি হয় আমরা জেনেছি, জারণ হয়। তাহলে আমরা কি বলবো, যেখানে জারণ মানে কি, ইলেকট্রন বর্জন হয়। তো যেখানে ইলেকট্রন বা যে তড়িৎদ্বারে, এবং যে তড়িৎদ্বারে, যেখানে না লেখে লিখবো যে তড়িৎদ্বারে ইলেকট্রন কি হয়, বর্জন হয় বা জারণ হয় লিখতে পারি, ঠিক আছে, বর্জন হয়, তাকে কি বলা হয়, অ্যানোড বলা হয়, বুঝলে, অ্যানোড। এবার আমরা কি নেক্সট সঙ্গে আমরা লিখবো ক্যাথোড, ঠিক আছে। তো ক্যাথোডের সঙ্গে কী হয়ে যাবে, ব্যাটারির, এবার কি ক্যাথোড মানে কি, ক্যাথোডে কে যায়, ক্যাটায়ন যায়। তো ক্যাটায়ন কার দিকে যাবে, ক্যাটায়ন প্লাস, তো যাবে মাইনাসের দিকে। তাহলে মনে রাখতে পারি, এভাবে মনে রাখতে পারি যে ব্যাটারির ঋণাত্মক মানে নেগেটিভ, ঠিক আছে, প্রান্তে যে তড়িৎদ্বার, ঠিক আছে, যে তড়িৎদ্বার যুক্ত থাকে, আমি কি ওপরে ঠিক লিখেছি, ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত, একটু ভুল হয়েছে, প্রান্তে যে তড়িৎদ্বারের সঙ্গে না, যে তড়িৎদ্বার যুক্ত থাকে, এইভাবে লিখবো, ঠিক আছে, যে তড়িৎদ্বার যুক্ত থাকে। তাহলে যে তড়িৎদ্বার যুক্ত থাকে এবং যে তড়িৎদ্বারে, ঠিক আছে, যে তড়িৎদ্বারে ইলেকট্রন কি হয়, গ্রহণ হয়, ঠিক আছে, গ্রহণ হয় বা বিজারণ হয়, তাকে কি বলা হয়, তাকে ক্যাথোড বলা হয়, ঠিক আছে। তাকে ক্যাথোড বলা হয়। ক্লিয়ার হয়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যানোড আর ক্যাথোডের সংজ্ঞা। ক্লিয়ার হয়েছে। অ্যানোড ক্যাথোড মনে রাখতে আশা করি আর কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছো। তাহলে এই হলো অ্যানোড আর ক্যাথোডের সংজ্ঞা। এবার আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণে ঢুকে যাবো, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কীভাবে করতে হয় সেটা দেখব। তাহলে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি ছবি এঁকে। ভোল্টামিটার কি বুঝতে পেরেছো, যেই পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি করি সেটাকে কি বলা হয়, ভোল্টামিটার। এবার ভোল্টামিটারে আমরা তড়িৎ বিশ্লেষণ করি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, বললাম যে একটা পাত্র নিব, পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জলের সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মিশাবো, দুটো তড়িৎদ্বার ডুবাবো, একটা হবে অ্যানোড, একটা হবে ক্যাথোড। যেটা পজিটিভের সঙ্গে যুক্ত করব সেটা কি হবে,
যেটা পজিটিভের সঙ্গে যুক্ত করব সেটা হচ্ছে অ্যানোড, তাই না? আর যেটা নেগেটিভের সঙ্গে যুক্ত করব সেটা হচ্ছে ক্যাথোড। এবার কী করবো, এই তড়িৎদ্বারগুলো যে ধাতু নিব সেই ধাতুটা উল্লেখ করা থাকবে কোশ্চেনে, বা আমাদের নিজে থেকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তড়িৎদ্বারে মানে তড়িৎ বিশ্লেষণে এবার এই ক্যাথোড আর অ্যানোডের নাম মনে রাখতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম মনে রাখতে হবে। কীভাবে আমরা লিখবো, আমি জাস্ট একটা খসড়া তৈরি করে দিচ্ছি, পরীক্ষায় যদি আসে তাহলে, বা আমরা এখানে ক্লাসেও পড়বো সেইভাবেই পড়বো, ঠিক আছে? তাহলে কি বললাম, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, তাই না? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে প্রথমে কি করব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব, ঠিক আছে? প্রথমে 1 নম্বরে কি করব, তড়িৎ বিশ্লেষ্য নিব, ঠিক আছে? 2 নম্বরে কি নেব, তড়িৎ বিশ্লেষ্য হয়ে গেল। 2 নম্বরে ভোল্টামিটার নিব, ঠিক আছে? ভোল্টামিটার লিখব। কোনটা ভোল্টামিটার ইউজ করছি, ভোল্টামিটার প্রতিটা কোশ্চেন আলাদা আলাদা হবে, সেটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তড়িৎদ্বার। নেক্সট কি, তড়িৎদ্বার। আর তড়িৎদ্বারের মধ্যে অ্যানোড কোনটা, অ্যানোড আর ক্যাথোড, বুঝতে পারলে? অ্যানোড আর ক্যাথোড নিতে হবে। হয়ে গেল এবার তড়িৎ বিশ্লেষ্য, তারপর হচ্ছে ভোল্টামিটার, তারপর হচ্ছে তড়িৎদ্বার। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে আমরা কি করব, এবার এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তারপর আমরা কি করব এখানে, এবার আমরা নেক্সট পয়েন্ট করব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে কী হবে, প্রথমে চলে আসবে এটার নিচে, ঠিক আছে? এটার নিচে সাব পয়েন্ট হবে। মনে করো এটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দেবো, এটাকে 3 নম্বর দেবো, এটা 4 নম্বর দেবো, ঠিক আছে? 4 নম্বরের পয়েন্ট কী হবে, প্রথম পয়েন্ট হবে বিয়োজন। সরি, চেঞ্জ দ্য পেন। ফার্স্ট উইল রাইট বিয়োজন, না? ঠিক আছে, বিয়োজন কি আমি সব বুঝাবো, ঠিক আছে? বিয়োজন, তারপরে হচ্ছে অ্যানোড বিক্রিয়া, তারপরে হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে? এবার এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এখানে আমাদের 2টা লাইন লিখবো, যেটা আমরা প্রথম কোশ্চেন করব, বা আমি এখানে লিখে দিই, এখানে জায়গা আছে, এখানে আমি লিখে দিই। আচ্ছা দেখো, এখানে এটার নিচে লিখবো, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণের নিচে লিখবো, কি লিখবো, যে ভোল্টামিটারে, ঠিক আছে? ভোল্টামিটারে তড়িৎদ্বার দুটির সাহায্যে এবার এখানে একটা দ্রবণ নেব, ঠিক আছে? যেই দ্রবণটা থাকবে সেই দ্রবণটা লিখবো। দ্রবণের মধ্য দিয়ে কি পাঠাবো, কি কারেন্ট, ডিসি তড়িৎ পাঠালে ডিসি তড়িৎ, ডিসি প্রবাহ লিখবো, ঠিক আছে? ডিসি প্রবাহ পাঠালে নিম্নরূপ, আই থিঙ্ক তোমরা দেখতে পাবে না সম্ভবত, পাঠালে, ক্লিয়ার হচ্ছে তো? এটা জাস্ট আই এম সিং, যাই হোক বোঝা যাচ্ছে। ডিসি প্রবাহ পাঠালে, সরি, কী হলো, ভোল্টামিটার তড়িৎদ্বার দুটির সাহায্যে, ভোল্টামিটারে তড়িৎদ্বার দুটির সাহায্যে এইরকমই লিখবো সেম, ঠিক আছে? তারপর যেই দ্রবণটা থাকবে সেই দ্রবণটা লিখবো। দ্রবণের মধ্য দিয়ে ডিসি প্রবাহ পাঠালে নিম্নরূপ বিক্রিয়াগুলি ঘটে, ঠিক আছে? নিম্নরূপ বিক্রিয়াগুলি ঘটে, এবার তার নিচে বিয়োজন পয়েন্ট হবে, ঠিক আছে? বিয়োজন, তারপর অ্যানোড, তারপর ক্যাথোড, তারপর এখানে যা সিদ্ধান্ত হবে সেটা লিখে দেবো, বুঝতে পেরেছো? কী করলাম একবার যদি আমরা দেখি, কি করলাম বলো তো? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা লিখছি, এটা আমি জাস্ট হেডিং করেছি। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কীভাবে লিখবো, 1 নম্বর পয়েন্টে লিখবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 2 নম্বর পয়েন্টে কী লিখবো, 2 নম্বর পয়েন্টে লিখবো যে কোন ভোল্টামিটার আমরা ইউজ করছি। 3 নম্বর পয়েন্টে লিখবো যে তড়িৎদ্বার আমরা কী নিয়েছি, অর্থাৎ অ্যানোড কী নিয়েছি আর ক্যাথোড কী নিয়েছি। তারপরে 4 নম্বর পয়েন্ট হবে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এবার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কী লিখবো, যে
ভোল্টামিটারের তড়িৎদ্বার দুটির সাহায্যে একটা দ্রবণ, যেই দ্রবণটা থাকবে, যখন আমরা একটা কোশ্চেন করব তখন বুঝতে পারবো দ্রবণে ডিসি তড়িৎ যদি আমরা পাঠাই তাহলে কী হবে, ডিসি তড়িৎ প্রবাহ পাঠালে বিক্রিয়া নিম্নরূপ বিক্রিয়াগুলি ঘটে। তারপরে 1 নম্বর পয়েন্ট হবে বিয়োজন, 2 নম্বর পয়েন্ট হবে অ্যানোড বিক্রিয়া, 3 নম্বর পয়েন্ট হবে ক্যাথোড বিক্রিয়া। তারপরে এখান থেকে যা একটা সিদ্ধান্তে আমরা এখান থেকে দেখে একটা বুঝতে পারবো যে এই জিনিস হচ্ছে, সেটা সিদ্ধান্তে এখানে 2 লাইন আমরা নিচে লিখবো যে দেখো এটা হয়েছে। বোঝা গেছে? খুব সহজ। কী লিখবো? তড়িৎ বিশ্লেষ্য। মনে রাখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রথমে লিখবো, তড়িৎ বিশ্লেষ্যকে নিচ্ছি, তারপরে লিখবো ভোল্টামিটার, তারপরে আমরা কি তড়িৎ দ্বারা ইউজ করছি, অর্থাৎ অ্যানোড কি ক্যাথোড কি, আর তারপর লাস্টে বিয়োজন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া। তো এই হলো আমাদের পুরো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার একটা ছক। ঠিক আছে, এইভাবে আমরা করব। এবার আমরা তাহলে ফার্স্ট এক্সাম্পল নিয়ে নিই, তাই না? ফার্স্ট এক্সাম্পল নিয়ে নেবো আর ফার্স্ট এক্সাম্পল ওয়াইজ দেখবো যে কীভাবে এটা সলভ করতে হয় বা কীভাবে আমরা এগুলো লিখবো, পরীক্ষায় যদি আসে তাহলে কীভাবে লিখবো। ক্লিয়ার? তো দেখো আমরা ফার্স্ট এক্সাম্পল নিয়ে নিয়েছি। ফার্স্ট এক্সাম্পল কি? প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করব, দিয়ে কী করবো, জলের তড়িৎ বিশ্লেষণ করব। বুঝতে পেরেছ? প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে যার তড়িৎ বিশ্লেষণ করব তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অনুযায়ী নিতে হবে। তাহলে প্রথম পয়েন্ট আমরা কী করেছিলাম, 1 নম্বর পয়েন্ট করেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য যদি শুধু লিখি তাহলে কী হবে, 1 নম্বরে চলে আসবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কী নেব, জল নেব। ঠিক আছে, কিন্তু জল বিয়োজিত হয় না। জল কী হয়, বিয়োজিত হয় না। জলের বিয়োজন মাত্রা খুবই কম। আর আমরা এটাও জানি জল তড়িতের কুপরিবাহী। মনে রাখবো জল কি বললাম, কি পয়েন্ট, হ্যাঁ এগুলো মনে রাখবো, এগুলো শর্ট কোশ্চেনে আসে। জল তড়িতের কি হয়, কুপরিবাহী হয়। যে আমরা কালকে যে ক্লাসে এক্সপেরিমেন্টটা দেখিয়েছিলাম, সেই এক্সপেরিমেন্টটা যদি আমরা শুধু জলের ভেতরে যদি তার দুটোকে ডিপ করতাম তাহলে কিন্তু তড়িৎ যেত না, কেননা জল তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, জল তড়িতের কুপরিবাহী। এবার কী হবে, তাহলে জল যদি তড়িৎ যদি না যায় জলের মধ্যে দিয়ে তাহলে কী অবস্থা হবে বলো তো? তাহলে আমাদের কি তড়িৎ বিশ্লেষণ হবেই? আমরা ক্যাথোড অ্যানোড বললাম, তড়িৎ বিশ্লেষণই হলো না। তাহলে কী করতে হবে আমাকে? তাহলে আমাকে এখানে যদি আমরা জলের সঙ্গে যদি সামান্য পরিমাণে অ্যাসিড মিশিয়ে দিই তাহলে কী হবে, তড়িৎ বিশ্লেষণ হবে। তাহলে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে কী বলবো আমরা, 2% H2SO4 যুক্ত, জাস্ট আমরা একটু মিটাবো, কী হবে তাহলে 2% H2SO4 যুক্ত জল নেব। কী জল নেব, শুধু জল নেব কি না, 2% H2SO4 যুক্ত জল নেব। ক্লিয়ার হয়েছে? 2% H2SO4 যুক্ত জল নিলাম। এবার কি করব, 2 নম্বর পয়েন্টে চলে আসে আমাদের কি, যে ভোল্টামিটার। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হবে কি, ভোল্টামিটার। তাহলে এটা আমরা কি নেব, হফম্যানের ভোল্টামিটার। ঠিক আছে, কি নেব, হফম্যানের ভোল্টামিটার। এটা একটা পাত্র। ঠিক আছে, এটা নিয়ে অত টেনশন করা নেই, টেনশন করার বিষয় নেই। ঠিক আছে, ভোল্টামিটার। তাহলে হফম্যানের ভোল্টামিটার নিয়ে নিলাম। ওকে, এবার 3 নম্বর কী নেব, ইলেকট্রোড। ঠিক আছে, বা তড়িৎদ্বার। 3 নম্বরে কী আছে, তড়িৎদ্বার নেব। এবার তড়িৎদ্বার কি, একটা তড়িৎদ্বারের মধ্যে একটা হচ্ছে অ্যানোড আর একটা কি ক্যাথোড। এবার অ্যানোডটা কী হবে, এবার লেখা আছে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে। কোশ্চিনে বলে দিয়েছে কী তড়িৎদ্বার নিতে হবে, প্লাটিনাম তড়িৎদ্বার। তাহলে আরও ভালো হলো, এটা হয়তো আমাদের মনে রাখতে হতো যে কী নেব, প্লাটিনাম। এখানে তো জল বলেছিল, কিন্তু জল যেহেতু হয় না, 2% H2SO4 যুক্ত জল, জাস্ট মনে রাখতে হচ্ছে এখানে এটা। এবার কি বলেছে, প্লাটিনাম তড়িৎদ্বার। তাহলে আমরা অ্যানোড নেব প্লাটিনাম পাত। অ্যানোড কী নেব, প্লাটিনাম পাত। আর ক্যাথোড কী নেব, সেম। ঠিক আছে, প্লাটিনাম পাত, এই ক্ষেত্রে সেম হয়। ঠিক আছে, হয়ে গেল। এবার 4 নম্বর পয়েন্ট কী ছিল, 4 নম্বর পয়েন্ট ছিল তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কী হবে, এখানে কী লিখবো আমরা, যে কী লিখবো বলো, কী লিখলে ভালো হবে সবচেয়ে?
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা লিখব যে উপযুক্ত, আমরা কি লিখেছিলাম ওখানে, ভোল্টামিটারে, নিচে গেলে আমার লেখাগুলো একটু বাঁকা হয়ে যায়, ভোল্টামিটারে কি ব্যবহার করব, ভোল্টামিটারে তড়িৎদ্বারের সাহায্যে, ঠিক আছে, তড়িৎদ্বারের সাহায্যে বা তড়িৎদ্বারের সাহায্যে কি অ্যাসিড যুক্ত জলে, ঠিক আছে, অ্যাসিড যুক্ত জলের মাধ্যমে, জলের মধ্য দিয়ে, ঠিক আছে, জলের মধ্য দিয়ে ডিসি প্রবাহ পাঠালে, ডিসি প্রবাহ পাঠালে কি হবে, ডিসি প্রবাহ পাঠালে বিক্রিয়াগুলি তড়িৎ বিশ্লেষণ পাঠালে নিম্নরূপ বিক্রিয়াগুলি ঘটে, ঠিক আছে, নিম্নরূপ বিক্রিয়াগুলি ঘটে, যেটা আমরা লিখেছিলাম এর আগের কোশ্চেনে, ঠিক আছে, সেম জিনিস সব জায়গায় লিখবো, ঠিক আছে। এবার চলে এসো, তাহলে প্রথম এবার এটা লিখে নিয়ে এসো আশা করি, গুড। এবার দেখো, এবার কি লিখবো, যে বিয়োজন, ঠিক আছে। তো বিয়োজন কার কার হবে, প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্ন এটাই আসে যে স্যার বিয়োজন কার কার হবে, হ্যাঁ, তো বিয়োজন কার হবে বলো, বিয়োজন জল মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে, অর্থাৎ যে আমাদের এই ভোল্টামিটারটা আছে এখানে, ঠিক আছে, এটা মনে করলাম এটা ভোল্টামিটার, এটা এরকম হয় না ঠিক, এই যে হফম্যানের ভোল্টামিটারটা একটু আলাদা হয়, তো আমরা মনে করলাম এটা ভোল্টামিটার। তাহলে এই যে দ্রবণে যা থাকবে, দ্রবণে যা পদার্থ থাকবে তারই বিয়োজন হবে। প্রথম কথা দ্রবণে কে আছে, প্রথম কথা দ্রবণে আছে জল, দ্রবণে কে আছে, জল, তাহলেই হয়ে যাবে প্রথম বিয়োজন কার হবে, জলের। তাহলে H2 ওর বিয়োজন কী হয়, H+ হয় আর OH- হয়, ক্লিয়ার। আর দ্রবণে কী আছে, দ্রবণে আছে H2SO4, যেহেতু আমরা H2SO4 যুক্ত জল নিয়েছি, তাহলে H2SO4, তাহলে এটা কী হবে 2H++ SO4-, বোঝা গেল। তাহলে কি পেলাম আমরা, ক্যাটায়ন রূপে কি পেলাম, ক্যাটায়ন রূপে পেলাম H+ আর H+, তো শুধু H+ পেয়েছি ক্যাটায়ন রূপে, আর অ্যানায়ন রূপে পেয়েছি OH- আর H2SO4, SO4 2-, বুঝতে পেরেছ। তাহলে অ্যানায়ন রূপে আমরা কি পেলাম, অ্যানায়ন রূপে পেলাম আমরা অ্যানায়ন বলছি, ক্যাটায়ন রূপে পেলাম H+, আর অ্যানায়ন রূপে দুটো জিনিস পেয়েছি। এবার আমরা লিখবো অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে। তাহলে প্রথমে চলে এসো অ্যানোড বিক্রিয়া, আর অ্যানোড বিক্রিয়াতে কি হয় আমরা বলেছি, অ্যানোডে কি হয় সবসময় জারণ হয়, অ্যানোডে কি হয়, জারণ হয়। জারণ কার হবে, জারণ মানে কি হয়, ইলেকট্রন বর্জন হবে। এবার ইলেকট্রন বর্জন কে করবে, যার কাছে ইলেকট্রন আছে সে বর্জন করবে। ইলেকট্রন কার কাছে আছে বলো, ইলেকট্রন আছে আমাদের OH- এর কাছে, এক্সট্রা ইলেকট্রন আছে, যেটা নেগেটিভ আছে সে তার কাছে ইলেকট্রন থাকবে, তাই না। OH- ইলেকট্রন ছাড়বে, যদি OH- ইলেকট্রন ছাড়ে তাহলে কি হবে, শুধু OH হবে, ঠিক কি না, একটা মাইনাস ছিল সেটা দিয়ে দিল, তাহলে কি থাকলো, শুধু OH থাকলো। আর এই OH, আর মনে রাখ ভাই, এই OH থেকে কি হয়, OH থেকে অক্সিজেন উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, অক্সিজেন উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। এবার সমতা বিধান করতে হবে। সমতা বিধান কীভাবে করব, প্রথমে কি করো, দেখো এদিকে কি আছে, প্রথমে H মিলাও, তাহলে এখানে কি আছে, প্রথমে আমরা কি মিলাই, প্রথমে C মিলাই, তারপরে H মিলাই, তারপরে O মিলাই, ঠিক আছে। তাহলে C তো এখানে নাই, তাহলে আছে কে, শুধু H আছে, তাহলে শুধু H আছে, তাই না। তাহলে H এখানে কটা আছে দেখো, H এখানে আছে শুধুমাত্র কটা, দুটো, আর এখানে এখানে কটা আছে, দুটো। তাহলে এখানে এখানে আছে একটা, আর এখানে আছে দুটো। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হবে, এদিকে দুটো হয়ে যাবে, কিন্তু দেখো এখানে অক্সিজেন কটা আছে, দুটো আছে, আর এখানে একটা আছে, 3টা, তো 3টা হয়ে গেল, তো 2 দিয়ে গুণ করে তো হবে না। তাহলে কী করতে হবে, প্রথম কথা এটাকে 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, জোড় করার জন্য, অক্সিজেনকে জোড় করার জন্য 2 দিয়ে গুণ করলাম, তাহলে অক্সিজেন। এবার দেখো এদিকে হাইড্রোজেন কটা হলো, 4টা হলো, তাহলে এদিকে হাইড্রোজেন করে দিলাম 4টা। এবার এদিকে অক্সিজেন 4টা, এদিকে অক্সিজেন 4টা, দেখো এখানে দুটো, আর এখানে 1 লেখা আছে, তো 1 × 2 করলে হয়ে যাবে 2, বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে গেল আমাদের সমতা বিধান। লাস্ট লাইন কি লিখবো, যে যদি আমরা এই তড়িৎ বিশ্লেষণের ফলস্বরূপ কি পেলাম, যে তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হলো, একটা H+, আচ্ছা এবারে আমরা অ্যানোড বিক্রিয়া লিখলাম না, এবার ক্যাথোড বিক্রিয়া লেখা হয়নি, তো ক্যাথোড বিক্রিয়া আমরা লিখিনি,
ক্যাথোড বিক্রিয়া, তাই না? তাহলে এবার আমরা লিখব কি, ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া। তো ক্যাথোড বিক্রিয়া কি হয়, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে কি হয়, ইলেকট্রন গ্রহণ হয়। তো কে ইলেকট্রন গ্রহণ করবে? যার কাছে ইলেকট্রন কম আছে। তো ইলেকট্রন যদি গ্রহণ হয় অর্থাৎ বিজারণ হয়, তাহলে H+, এখানে আয়ন কাটা আছে, শুধু H+ই আছে, তো কোনো অসুবিধা নেই। H+ ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে কী হবে, H2 হবে, ঠিক আছে? H হবে, আর এই H আর একটা H-এর সঙ্গে যুক্ত হয়ে H2 হবে, তার মানে আলটিমেটলি H2 হবে। বোঝা গেল? তাহলে হয়ে গেল এবার অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া। তাহলে আমরা কী পেলাম বলো তো, যে আমরা কী পেলাম, যে এখানে আমরা পাচ্ছি যে অ্যানোড আর বিক্রিয়ার ফলে কী হচ্ছে, তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারা কী উৎপন্ন হচ্ছে, অ্যানোডে উৎপন্ন হচ্ছে অক্সিজেন আর ক্যাথোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন। বুঝতে পারলা? আর জল তো হচ্ছেই, জল আমরা যদি নাও বলি তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে কী বলবো, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন আর ক্যাথোডে উৎপন্ন হয়। তাহলে এখানে লিখে দেবো যে জলের প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে যদি আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে অ্যানোডে আমরা কি পাই, লিখে দেবো অ্যানোডে আমরা অক্সিজেন পাই এবং ক্যাথোডে হাইড্রোজেন পাই। বোঝা গেছে? অক্সিজেন গ্যাস ও হাইড্রোজেন গ্যাস পাই। তো এই ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণ। এবার আমরা আর একটা এক্সাম্পল করবো। তো আমি এক্সাম্পলটা লিখছি, তারপরে তোমরা কী করবা, নিজে থেকে স্ক্রিন পজ করবা, স্ক্রিন পজ করে নিজে থেকে এক্সাম্পলটা অর্ডার ওয়াইজ লেখার চেষ্টা করবে, অর্ডারগুলো অন্ততপক্ষে অর্ডারগুলো লেখার চেষ্টা করবে। তারপর কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে আমি তো আছি, কোনো টেনশন নাই, ঠিক আছে? তাহলে নেক্সট এক্সাম্পলটা আমরা দেখে নিই। দেখো, তাহলে নেক্সট এক্সাম্পল আমরা কি নিয়েছি, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণ, ঠিক আছে? জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ কার করছি এখানে, কপার সালফেটের, ঠিক আছে? আর কি তড়িৎদ্বার ব্যবহার করছি, কপার তড়িৎদ্বার ব্যবহার করছি। বোঝা গেছে? কি তড়িৎদ্বার ব্যবহার করছি, কপার তড়িৎদ্বার ব্যবহার করছি। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি লিখেছিলাম, এর আগের কোশ্চেনে প্রথম পয়েন্ট কি লিখেছিলাম বলো? প্রথম পয়েন্ট লিখেছিলাম তড়িৎ বিশ্লেষ্য, তাই না? তো সেম এখানেও লিখবো তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা কি নিব, এখানে নিব কি, কপার সালফেটের জলীয় দ্রবণ, আর তার সঙ্গে অ্যাসিড যুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ। আর অ্যাসিড যুক্ত মানে কোন অ্যাসিড যুক্ত, H2SO4 যুক্ত। তাহলে H2SO4 যুক্ত CuSO4 এর জলীয় দ্রবণ বা কপার সালফেটের জলীয় দ্রবণ। তো CuSO4 এর জলীয় দ্রবণ লিখে দিলাম, কোনো অসুবিধা? গুড। দেখো, দুই নম্বর পয়েন্টে আমরা কি লিখেছিলাম, ভোল্টামিটার, তাই না? তো ভোল্টামিটার এখানে কি নিব, ভোল্টামিটার নিব এখানে কাঁচের পাত্র, সিম্পল কাঁচের পাত্র। তাহলে ভোল্টামিটার আমরা এখানে নিব কাঁচের পাত্র। তাহলে লেখো এখানে কাঁচের পাত্র, ঠিক আছে? এবার 3 নম্বর পয়েন্ট কি লিখেছিলাম, তড়িৎদ্বার, তাই না? তো 3 নম্বর পয়েন্ট এখানে লিখে দাও, তড়িৎদ্বার। আর তড়িৎদ্বার কি হবে এখানে, একটা হবে ক্যাথোড আর একটা হবে অ্যানোড, তাই না? এবার ক্যাথোড কী হবে আর অ্যানোড কী হবে সেটা দেখতে হবে। তাহলে প্রথমে লিখে দেবো ক্যাথোড আর তারপরে লিখব অ্যানোড, ঠিক? এবার ক্যাথোড কী নিব এখানে বলো, ক্যাথোড নিব কপারের পাত আর অ্যানোডও নিব কপারের পাত। এই দুটোর ক্ষেত্রে এই দুটো যে এক্সাম্পল আছে, অ্যানোড আর ক্যাথোড সেম নেব আমরা, ঠিক আছে? তাহলে এখানে কী নিব, এখানে নিব কপার পাত আর এখানেও নিব কপার পাত, ঠিক আছে? লিখে দাও কপার পাত। এবার 4 নম্বর পয়েন্ট কি লিখেছিলাম বলো, সরি এটা তো দাড়ি হয়ে যাবে। আচ্ছা, তারপরে 4 নম্বর পয়েন্ট কি লিখেছিলাম, 4 নম্বর পয়েন্ট লিখেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে সেমভাবে 4 নম্বর পয়েন্ট করো, দিয়ে লেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, ঠিক আছে? তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে আমরা কি লিখবো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াতে আমরা এখানে লিখবো যে সেমভাবে যেভাবে জিনিসটা আগেরবার লিখেছিলাম, ভোল্টামিটারের দুটি তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিডযুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণের ডিসি তড়িৎ প্রবাহ চালনা করলে বিক্রিয়াগুলি হবে নিম্নরূপ। আগে আমি সেম দুটো কোশ্চেনে লিখলাম, সেম টু সেম কপি করে দেবে, ঠিক আছে? শুধু এখানে জলীয় দ্রবণ কি চেঞ্জ হবে, জলীয় দ্রবণ হয়ে যাবে অ্যাসিডযুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ। বাকি যা কথা লেখা ছিল সেম কথা লিখলে হয়ে যাবে। এবার হয়ে গেছে ওটা। নেক্সট কি লিখবো, এবার এটার নিচে এই কথাটি লেখার পরে নেক্সট আমাদের কি লিখতে হয়, নেক্সট লিখতে হয় বিয়োজন, তাই না? তাহলে নেক্সট আমরা পয়েন্ট করব কি বলো, বিয়োজন। এবার এখানে দেখতে হবে বিয়োজন কার কার হতে পারে, ঠিক আছে? তো আগে পয়েন্ট করে নেওয়া যাক বিয়োজন, ঠিক আছে? বিয়োজন কার কার হতে পারে, একটা তো জলের বিয়োজন হবে, যেহেতু জলীয় দ্রবণে কি কি আছে, এই যে দ্রবণটা আছে এখানে, যে আমাদের ভোল্টামিটার আছে,
তো বললাম কি ভোল্টামিটারে জলীয় দ্রবণে যা যা পদার্থ থাকবে সবারই বিয়োজন হবে, তাই না? তাহলে এখানে আছে H2O, তাহলে H2ওরও বিয়োজন হবে, ঠিক? সেমভাবে আর কি আছে, কপার সালফেট আছে, তো CuSO4ও আছে, এটারও বিয়োজন হবে। আর অ্যাসিড যুক্ত আমরা লিখেছিলাম যে এখানে অ্যাসিড যুক্ত অর্থাৎ H2SO4 যুক্ত জলীয় দ্রবণ, তো H2SO4ও আছে জলীয় দ্রবণে। তাহলে এই তিনটা জিনিসের বিয়োজন হবে। তাহলে কি কি হতে পারে? H2SO4 এর বিয়োজন হয়ে যাবে H প্লাস প্লাস OH মাইনাস, ক্লিয়ার? তারপর হচ্ছে এখানে হয়ে যাবে Cu2 প্লাস আর SO4 2 মাইনাস, আর এটা কি হবে H প্লাস আর SO4 2 মাইনাস, আর এখানে H প্লাস দেখো এখানে -2 আছে, তো এখানে +2 করতে হবে, তো দুটো H নিয়ে নেব, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বিয়োজন হয়ে গেছে। এবার কি নেব? ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া, তাই না? তাহলে প্রথম লিখে দিই ক্যাথোড বিক্রিয়া। তো ক্যাথোড বিক্রিয়া লিখে নেওয়া হোক। দেখো ক্যাথোড বিক্রিয়া কী কী হতে পারে, আগে মনে করো যে ক্যাথোড বিক্রিয়া কী কী আসতে পারে সেটা একবার নিজে ক্যালকুলেট করো মনে মনে, ঠিক আছে? ভিডিও পজ করে ভাবো ওটা। তাহলে এখানে কি পয়েন্ট করবো বলো? ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে? এবার দেখো ক্যাথোডে কী হয় আমরা জানি বিজারণ হয়, তাই না? ক্যাথোডে কী হয়? বিজারণ হয়। তো বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করবে। আর ইলেকট্রন গ্রহণ কে করবে? যার কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ ইলেকট্রন যার কাছে কম আছে, ইলেকট্রন H প্লাসের কাছে কম আছে আর Cu2 প্লাসের কাছে কম আছে। এবার দেখতে হবে H প্লাস আর Cu প্লাসের মধ্যে কার কাছে মানে কার বেশি চাহিদা আছে ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি বলা হয় এটাকে। তো এখানে জানবো আমরা যদি দেখি তাহলে Cu2 প্লাসের একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হয়, যেটা তোমরা ক্লাস 11-12 যে পড়বা, তোমাদের সিলেবাসে নাই। তো সেখানে কি হয়, যে ওপরে থাকবে সেই ইলেকট্রন আগে গ্রহণ করবে, ঠিক আছে? তো Cu2 প্লাস সেখানে ওপরে আছে, ঠিক আছে? তো এই জিনিসটা এখন কি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তোমরা মনে রাখার দরকার নেই, যেহেতু সিলেবাসে নাই। তো এটুকু মনে রাখো যে Cu2 প্লাস কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? H প্লাসও করতে পারতো, কিন্তু এখানে কে করবে? Cu2 প্লাস, দুটোর মধ্যে একটা করবে, এখানে Cu2 প্লাস করবে। তাহলে কি মনে রাখবো? যে Cu2 প্লাস ইলেকট্রন গ্রহণ করবে। তো Cu2 প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, আর কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে? দুটো, ঠিক আছে? তাহলে কি উৎপন্ন হবে? কপার হবে, ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য করো যে এটা কি হচ্ছে? ক্যাথোড বিক্রিয়া, মানে ক্যাথোডে কপার উৎপন্ন হচ্ছে, তাই না? আর আমরা তড়িৎদ্বার কি নিয়েছিলাম? কপারের তড়িৎদ্বার নিয়েছিলাম, মানে Cu মানে কি? কপার, ঠিক আছে? তো কপারের তড়িৎদ্বারে কপারই জমা হচ্ছে। তাই এখানে আমরা ওই ভাষাটা এখানে লিখে দেবো যে ক্যাথোডের বিক্রিয়ার পরে কি হবে? ক্যাথোডে মানে অর্থাৎ কপার ক্যাথোডে কপার ধাতু এসে জমা হবে, ঠিক আছে? নেক্সট অ্যানোড বিক্রিয়া লিখবো। এবার অ্যানোড বিক্রিয়াতে কি হয় বলো তো? অ্যানোড বিক্রিয়াতে হয় জারণ, যা আমরা মনে রেখেছিলাম আজা, মানে অ্যানোড ফর জারণ, তাই না? এইভাবে মনে রেখেছিলাম। তো অ্যানোড বিক্রিয়াতে কি হয়? জারণ হয়। এবার জারণ কার হতে পারে? জারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করতে, ইলেকট্রন বর্জন করবে, তাই না? তাহলে এক OH মাইনাসের হতে পারে, ঠিক? একটা SO4 2 মাইনাসের হতে পারে। আর আরেকটা হতে পারে যে ক্যাথোডটা আছে, সরি যে অ্যানোডটা আছে, অ্যানোড কে আছে? কপার অ্যানোড আছে, এরও কী হতে পারে? এইও ইলেকট্রন বর্জন করতে পারে। তো আবার সেমভাবে যদি এই তিনটার মধ্যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখি, তার মানে এটা হবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ জন্য এই কপার হবে, ঠিক আছে? এই দুটোর ইলেকট্রন বর্জনের ক্ষমতা থেকে কপারের ইলেকট্রন বর্জন ক্ষমতা অনেকটাই বেশি হয়। তাহলে আমরা এখানে মনে রাখবো যে অ্যানোডে ক্যাথোড বিক্রিয়াতে কপারের বিজারণ হবে, কি বলছি? হ্যাঁ, ক্যাথোডে কপারের বিজারণ হবে, সেম অ্যানোডে কী হবে? কপারের জারণ হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদিও Cu আয়ন রূপে ছিল না, জলীয় দ্রবণে Cu কি আছে কোথাও? নাই। Cu নাই, Cu2 প্লাস আছে কিন্তু Cu নাই, তাই না? তো এখানে কি হবে? এটা মনে রাখতে হবে যে Cu কি করবে? ইলেকট্রন ছাড়বে, তাহলে মাইনাস ইলেকট্রন যদি ছাড়ে তাহলে কী হবে? Cu2 প্লাস হবে। তার আস্তে আস্তে কী হবে বলো তো? এই Cu অর্থাৎ যে কপারের তড়িৎদ্বারটা আছে সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে জলীয় দ্রবণে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কথা লিখবো? যে অ্যানোড বিক্রিয়ার ফলে, ঠিক আছে? কি লিখবো? অ্যানোড বিক্রিয়ার ফলে কপার ক্ষয় হয়ে জলীয় দ্রবণে যায় এবং কপার আস্তে আস্তে কী হয়? ক্ষয় হয়ে যায়, মানে সরু হয়ে যায়, ঠিক আছে? এভাবে লিখবো, কপার ক্ষয় হয়ে আস্তে আস্তে সরু হয়ে যায়। তাহলে বুঝতে পারলা, এটা হলো আমাদের কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। বোঝা গেছে? আচ্ছা দেখো, তাহলে নিচে এবার আমরা যে সুতরাং দিয়ে কথাটা লিখি ওটা কি লিখবো? তাহলে দেখো এখানে অবজারভেশন করো প্রথমে, কি হয়েছে? ক্যাথোডে কি হলো? তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ক্যাথোডে কি হয়? কপার জমা হয়, ঠিক আছে? ক্যাথোডে কি হচ্ছে? কপার এসে জমা হচ্ছে। আর অ্যানোডে কি হচ্ছে? কপার আস্তে আস্তে ক্ষয় হয়ে জলীয় দ্রবণে যায়। তার মানে কি আলটিমেটলি বলতে পারি যে ক্যাথোডটা আছে সেটা আস্তে আস্তে পুরু হয়, অর্থাৎ মোটা হয়, আর যে অ্যানোডটা আস্তে আস্তে সেটা কি হয়?
ক্ষয় হয়, তো এই কথাটা ভাষায় সেখানে লিখতে হবে। তো বুঝতে পেরেছো? তো আজকে আমরা কি করলাম, তড়িৎ বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা দেখলাম। তারপরে কি দেখলাম, তড়িৎ বিশ্লেষণের বেশ কয়েকটা উদাহরণ দেখলাম, দুটো উদাহরণ দেখলাম। আর নেক্সট ক্লাসে আমরা কি করবো বলো তো, নেক্সট ক্লাসে এর অ্যাপ্লিকেশন দেখবো, অর্থাৎ এটাকে আমরা কোথায় বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহারিক প্রয়োগ আছে সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক পড়াশোনা করো। আশা করি তোমরা এটা নোট করে নিয়েছো, ভালোভাবে পড়ো। এখান থেকে কিন্তু মাধ্যমিকের কোশ্চেন আসে, আর আমি তোমাদের দেখাবো যে এখানে মাধ্যমিকের কোশ্চেন এসছে টেক্সট ক্লাসগুলোতে। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, তারপর আবার দেখা হবে পরের ক্লাসে।